যদি ধরুন কারোর পিরিয়ডস হচ্ছে একদম টাইমলি হচ্ছে, তবু কি তার পলিসিস্টিক ওভারি হতে পারে? একটা নারীর শরীরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অঙ্গ ফ্রম আ গাইনোকোলজিক্যাল পার্সপেক্টিভ, সেটা হচ্ছে কিছু স্পেসিফিক রিপ্রোডাক্টিভ অর্গানস অ্যান্ড দেয়ার ফাংশনস, নেমলি মেনস্ট্রুয়েশন। এটা হচ্ছে মোস্ট কমন অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট ফাংশন ইন আ ওম্যানস বডি। এবং এই মেনস্ট্রুয়াল সাইকেল যেটা বা মেনস্ট্রুয়েশনটা, এটা একটা নর্মাল ফিজিওলজির মধ্যে পড়ে। এবং একটা মজার কথা বলে রাখি, এই ডিম্বাণুটা কিন্তু অ্যাডাল্ট লাইফে তৈরি হয় না। এই ডিম্বাণুটা কিন্তু একটা নারীর শরীরে তখনই তৈরি হয়েছে যখন সেই নারীটি তার মার শরীরের মধ্যে ভ্রূণ অবস্থায় ছিল। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শরীরে কিন্তু দুদিকে দুটো ওভারি আছে এবং প্রত্যেক মাসে হয় এটা থেকে ওভাম বেরোবে, নয় আর একটা দিক থেকে ওভাম বেরোবে, রাইট? এইবার মনে করুন রিপিটেডলি যদি এরকম হয়, তাহলে আমরা ওভারির সারফেসে কি দেখবো? অনেকগুলো জল ভরা স্ট্রাকচার মতো রয়েছে, অর্থাৎ ঠিক ওই ফোসকা পড়ে গেলে যেরকম দেখতে লাগে সেই রকম দেখতে লাগছে। সেই যে কোনো জল ভরা জিনিসকেই শরীরের মধ্যে থাকলে তাকে বলা হয় সিস্ট। তাই এটাকেও বলা হচ্ছে ওভারিয়ান সিস্ট। নমস্কার, আপনারা দেখছেন গ্লাস অফ গসিপ। আমি রয়েছি অলিভি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা না প্রত্যেকটা বাড়িতেই প্রায় লেগেই থাকে। মানে কম বেশি আমরা স্পেশালি মেয়ে হয়ে বলতে পারি যে আমরা মেয়েরা প্রায় এই গাইনো সমস্যা নিয়ে বিভিন্নভাবে ডাক্তারবাবুদের দ্বারস্থ হই। তো ভাবলাম যে এত সমস্যা নিয়ে এত রকম ডিসকাশন যখন আমার স্টুডিওতে হচ্ছে, তখন কেন গাইনো সমস্যা নিয়ে আলোচনা হবে না? তো আজকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি গাইনোকোলজিস্ট ডক্টর আনন্দময় মুখোপাধ্যায়, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল। ডাক্তারবাবু নমস্কার। ভীষণভাবে ভালো লাগছে ডাক্তারবাবু আপনাকে আজকে আমাদের মধ্যে পেয়ে। মানে রোগের তো কোনো বয়স সময়সীমা কিছুই নেই। মানে আমরা প্রচন্ড ভাবে স্পেশালি মেয়েরা এই গাইনো সমস্যায় প্রচন্ড ভুগছি। মানে প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইবো যে আমাদের অনেক সময় অনেক ধরনের অনেক রকম প্রবলেম দেখা যায়, কিন্তু আমরা সেটাকে না বুঝে অনেকটাই সময় নষ্ট করে ফেলি বিভিন্ন রকম মানে ফিজিশিয়ানদের কাছে গিয়ে। আমরা বুঝি না যে আমাদের সত্যি সত্যি কোন ডাক্তারের দ্বারস্থ হওয়া উচিত। তো আমার প্রথম প্রশ্ন এইটাই আপনার কাছে যে আমরা কি সাফার করলে, মানে কোন যন্ত্রণা বা কি সিমটম লক্ষ্য করলে আমরা প্রথমেই সময় নষ্ট না করে ডাইরেক্ট গাইনোকোলজিস্টের কাছে যাব? একটু যদি আমাদের সবিস্তারে খুব বলেন। ভালো প্রশ্ন। হ্যাঁ। প্রথমেই বলি যে গাইনোকোলজি কিন্তু জাস্ট একটা সাবজেক্ট নয়, এটা ইনভলভ করছে 50% অফ হিউম্যানিটিকে। কারণ আমাদের পপুলেশনের মোটামুটি 50% অফ ওমেন, রাইট? সো প্রথমে যেটা বললে সেটা অবশ্যই আমরা আউটডোরেও তাই দেখি, যে অনেক সময় হয়তো টিকিট করিয়েছে আউটডোর ওপিডি কার্ড যেটা করানো হয়, একটা সমস্যা নিয়ে হয়তো সার্জারি বা মেডিসিন ডিপার্টমেন্টে গেলেন, তারা গিয়ে তখন জানতে পারলেন না এটা হচ্ছে গাইনোকোলজির সমস্যা, ওখান থেকে হয়তো আবার রেফার করে একটু সময় বেশি লাগলো। বা হয়তো কোনো সমস্যা নিয়ে উনি গাইনোকোলজিস্টের কাছে এসছেন, আমরা দেখে বললুম যে না এটা গাইনির সমস্যা এই মুহূর্তে নেই, অন্য কোনো ডিপার্টমেন্ট। তবে একটা জিনিস অবশ্যই ঠিক, যে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী যে ডাক্তারবাবু বা কোনো হাসপাতাল যেটা আপনার কাছাকাছি সুবিধায় পৌঁছতে, অবশ্যই সেখানে অ্যাটেন্ড করুন। হয়তো একটু দেরি হবে খুঁজতে, কিন্তু আপনি সঠিক জায়গায় প্রপারলি ডাইরেক্টেড হবেন। এইরকম কিন্তু করবেন না যে আমি বাড়িতে বসে আমি ভাবতেই থাকছি যে এইটা গাইনোকোলজিস্টকে দেখাবো নাকি জেনারেল সার্জন নাকি জেনারেল ফিজিশিয়ান, এই করে করে আমার সমস্যা 1 মাস 2 মাস 3 মাস পিছিয়ে যাচ্ছে। এইটা যেন না হয়, অর্থাৎ উই মাস্ট অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট আমরা সব ক্ষেত্রেই বলছি, এক্ষেত্রেও বলবো যে কোনো সমস্যার জন্য নিকটবর্তী ডাক্তার বা হাসপাতালের কাছে যেতে। এবার রিগার্ডিং স্পেসিফিক প্রবলেমস, প্রত্যেক সাবজেক্ট বা শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যে ফাংশন করে, যখন সেটা ফাংশন করে না বা ডিসফাংশনাল স্টেট হয়, তখন কিছু পার্টিকুলার প্রবলেম দেখা যায়। একটা নারীর শরীরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অঙ্গ ফ্রম আ গাইনোকোলজিক্যাল পার্সপেক্টিভ, সেটা হচ্ছে কিছু স্পেসিফিক রিপ্রোডাক্টিভ অর্গানস অ্যান্ড দেয়ার ফাংশনস, নেমলি মেনস্ট্রুয়েশন। এটা হচ্ছে মোস্ট কমন অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট ফাংশন ইন আ ওম্যানস বডি। এবং এই মেনস্ট্রুয়াল সাইকেল যেটা বা মেনস্ট্রুয়েশনটা, এটা একটা নর্মাল ফিজিওলজির মধ্যে পড়ে। ইনফ্যাক্ট বলা হয় যে ধরুন কোনো রুগী যখন অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তারবাবুরা নর্মালি তার কিছু ভাইটাল সাইন্স দেখে, অর্থাৎ পালস, ব্লাড প্রেশার, ব্রিদিং রেট মানে 1 মিনিটে কতবার নিঃশ্বাস নিচ্ছে, বা টেম্পারেচার। এই 4 থেকে ভাইটাল সাইন বলা হয়।
এবং মেনস্ট্রুয়েশনকে কিন্তু দ্য ফিফথ ভাইটাল সাইন বলা হয়। অর্থাৎ তারই মেনস্ট্রুয়েশন নর্মালি প্রপারলি হবে, যার কিন্তু অন্য কোনো ধরনের রোগ তেমনভাবে এই ইন্টারনাল অর্গানসগুলোর ওপর অ্যাফেক্ট করতে পারেনি। তাহলে একটু অল্প করে জেনে নেওয়া যাক যে এই মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম কি কি হলে আমরা গাইনোকোলজিস্টের কাছে অ্যাপ্রোচ করব। মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে মোটামুটি মাসে একবার করে হয়। এক্স্যাক্ট ডে আমরা অনেক সময় বলি 28 দিন, কিন্তু ওটা জাস্ট অ্যান অ্যাভারেজ। যেরকম ধরুন পালসটা আমরা জানি 72 বিটস পার মিনিট আমাদের পালস, কিন্তু প্রত্যেকের তো সবসময় 72 হয় না, এটা একটা রেঞ্জের মধ্যে থাকে, যেমন ধরুন 60 to 100। একই রকম ভাবে মেনস্ট্রুয়েশন এক্স্যাক্টলি যে 28 দিন পর পর হবে তা কিন্তু নয়, একটা রেঞ্জ থাকে, যেরকম ধরুন 24 days to 38 days, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এইটাকে বলে ইন্টারমেনস্ট্রুয়াল ইন্টারভেল বা সাইকেল ইন্টারভেল। নেক্সট যেটা হচ্ছে কতদিন থাকছে পিরিয়ডসটা, নর্মাল হচ্ছে 2 to 7 days, তার কম যদি হয় জাস্ট একদিন হলো, বা 7 days এর বেশি কন্টিনিউ করছে, দ্যাট ইজ নট গুড, দ্যাট রিকোয়ার্স সাম ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট, সামথিং ডায়াগনোসিসটা দরকার যে কেন হচ্ছে। তাহলে সেকেন্ড পয়েন্ট এটা। তাহলে আপনি বলেন নরমাল আর অ্যাবনরমালটা আমাদের একটু আরেকটু বলুন, নরমাল ডেটা কি হবে? হ্যাঁ, নর্মাল যেটা সেটা হচ্ছে কয়েকটা পয়েন্টের উপর, কয়েকটা প্যারামিটার্স এর উপর। একটা হচ্ছে যেরকম সাইকেল লেন্থ যেটাকে বলে, বা ইন্টারমেনস্ট্রুয়াল ইন্টারভেল, অর্থাৎ কতদিন পর পর পিরিয়ডসটা হচ্ছে। এইটা অ্যাভারেজ হচ্ছে 28 days, কিন্তু রেঞ্জটা হচ্ছে 24 to 38 days। এই রেঞ্জের মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে হবে। না, আমার প্রশ্ন হচ্ছে যে পিরিয়ডসটা কতদিন পর্যন্ত হলে আমরা সেটাকে নরমালি ধরবো, মানে কত কম আর কত বেশি হলে? নর্মাল রেঞ্জটা হচ্ছে 24 days এর আগে হবে না, আর ওদিকে 38 days এর পরে হবে না। আচ্ছা, এইবার এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ, কিন্তু যদি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, যেরকম ধরুন কিছু রোগের নাম বলছি, রোগ বলবো না, কিছু কন্ডিশন, যেমন ধরুন পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রিওসিস, এইরকম আরো কিছু জিনিস আছে যাতে কিন্তু এই অ্যাবনর্মাল যে সাইকেলগুলো সেটাই অনেকটা নর্মালাইজ হয়ে যায় বা পারসিভড অ্যাজ নর্মাল, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, পিসিওডি হলে অনেক সময় দেখেছি তাদের পিরিয়ডস নর্মাল হয় না, বা ডেট বাই ডেট তো নয়ই, কিন্তু কখনো কখনো তারা পিরিয়ড মিসও করে বা খুব কম সময় থাকে। এক্ষেত্রে কি মেডিসিন উপকার করে? হ্যাঁ, মেডিসিন তো দরকার, কিন্তু এটা বুঝতে হবে যে পলিসিস্টিক ওভারি ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ লাইফস্টাইল ডিসঅর্ডার। এবং প্রথম থেকে জিনিসটা ডেভেলপ করেও সেইভাবে। দেখো, এই সুযোগটা যখন পেয়েছি, তাহলে একটু অল্প করে আমরা মেনস্ট্রুয়েশনের ফিজিওলজি, প্যাথোফিজিওলজি, অর্থাৎ শরীরে কি করে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে সেটা যদি বুঝে নিই, তাহলে অ্যাবনর্মাল কখন হবে বা বিশেষ করে পলিসিস্টিক ওভারির সমস্যাটা কখন হবে সেটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের শরীরে মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য কয়েকটা অর্গানের কারেক্ট ফাংশনিং প্রয়োজন। শুরু হচ্ছে কোথা থেকে? যথারীতি আমরা জানি সবকিছু আমাদের মাথা থেকে শুরু হয়। মাথার মধ্যে অর্থাৎ ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস বলে একটি অর্গান রয়েছে, রাইট? এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বেরোয়, নামটা আর করছি না, আরো জটিল হয়ে যাবে, যাই হোক, একটা হরমোন বেরোয় গিয়ে আর একটা অর্গান আছে পিটিউটারি গ্ল্যান্ড, সেই পিটিউটারিকে স্টিমুলেট করে। এইবার এই যে হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে পিটিউটারিকে স্টিমুলেট করছে, সেটা কিভাবে করছে সেই অনুসারে পিটিউটারি থেকে দুটো হরমোন বেরোবে। এখানে একটু নামটা বলি, এলএইচ আর এফএসএইচ। নামটা বলছি কারণ দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা এফএসএইচ বা এরকম কোনো ব্লাড টেস্ট হয়তো দেয়, সেই কারণে নামটা বললুম। তাহলে পিটিউটারি থেকে দুটো হরমোন বেরোলো, এলএইচ আর এফএসএইচ। এইবার সেই হরমোনগুলো কাজ করে পেলভিক অর্গান, অর্থাৎ আমরা জানি যে একটা ইউটেরাস রয়েছে, দুদিকে ওভারি রয়েছে এবং ফ্যালোপিয়ান টিউবস রয়েছে। ছবিটা যদি দেখেন বুঝতে পারবেন, ফ্যালোপিয়ান টিউবস। এই ওভারির ওপর এই দুটো হরমোন কাজ করছে। কিভাবে কাজ করছে? প্রথমে এফএসএইচ কাজ করলো এবং ওভারির ভেতরে কিছু ওভাম আছে, ওভাম মানে যেটাকে ডিম্বাণু বলে বাংলায়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু রয়েছে। এবং একটা মজার কথা বলে রাখি, এই ডিম্বাণুটা কিন্তু অ্যাডাল্ট লাইফে তৈরি হয় না। এই ডিম্বাণুটা কিন্তু একটা নারীর শরীরে তখনই তৈরি হয়েছে যখন সেই নারীটি তার মার শরীরের মধ্যে ভ্রূণ অবস্থায় ছিল। তাই? কি অদ্ভুত ব্যাপার, ভাবতে লাগে। অর্থাৎ একজন অ্যাডাল্ট মহিলার ওভারিতে যতগুলো ওভাম আছে সেগুলো কিন্তু সেই মহিলাটি যখন জন্মায়নি, ফিটাস অবস্থায় ছিল তার মার ইউটেরাসের মধ্যে, তখন কিন্তু তৈরি হয়ে গেছে।
এবং তারপরে অনেক রকম মডিফিকেশন হয়ে এই ওভাম মোটামুটি ধরুন অনেকগুলো এই ওভারির মধ্যে রয়েছে। এবার এফএসএইচ এসে সেই ওভামটার ওপর কাজ করলো, তাতে ওভামটা রেডি হয়ে আস্তে আস্তে একটা ওভাম প্রি ওভাম থেকে ওভামের স্টেজে এসে ওভারির সারফেসে চলে এলো। অর্থাৎ এই যদি আমরা ওভারিটা ধরি, ভেতর থেকে আস্তে আস্তে ওটা ডেভেলপ করে ওভামের সারফেসে এলো। এইবারের জায়গাটা খুব ইন্টারেস্টিং। এই ওভামটা ওভারির সারফেস থেকে বেরিয়ে যাবে, কিন্তু বেরোনোর আগে স্টেজটা হচ্ছে ওভামের চারদিকে একটু জল জমে আছে, ওটা নর্মাল। ওই জলটাই কিন্তু ওভামকে খাদ্য বা নিউট্রিশন দিচ্ছে। এইবার এইখানে সারফেসে এসে ঠিক বেরোনোর আগে তাহলে কিরম দেখতে লাগছে, ওভারির সারফেস, সেখানে একটা জল ভরা জিনিস রয়েছে এবং তার ভেতর ওভামটা রয়েছে। এইবার নর্মাল অবস্থায় এলএইচ যে পিটিউটারির আরেকটি হরমোন, সে এসে স্টিমুলেট করলে এই সিস্টটা রাপচার হবে, ফলিকল বলে এটাকে, এবং ওভামটা বেরোবে। এই ওভামটা বেরোনোর 14 দিন পরে দেয়ার উইল বি মেনস্ট্রুয়েশন। এইটা নর্মাল সাইকেল। এইবার মনে করুন কোনো কারণে এলএইচটা এলো না অথবা এখানে এসে কাজ করতে পারলো না, তখন কি হবে? ওভামটা তৈরি হয়ে ওভারির সারফেসে এলো, কিন্তু ওই রাপচারটা হলো না, ফলিকেলের রাপচার হলো না। ফলে ওই ফলিকেলটা অর্থাৎ একটা জল ভরা জিনিস এই ওভারির গায়ে রয়ে গেল। সেইটা যদি না হয় তাহলে তার 14 দিন পরে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা ছিল, সেটাও হলো না। অর্থাৎ সেই সাইকেলটা পুরো ডিসরাপ্টেড হয়ে গেল। তখন কি হবে? পরের বারের জন্য আবার এফএসএইচ আর একটা ওভামকে রিক্রুট করবে ওই একই কাজ করতে। এইবার মনে করুন রিপিটেডলি যদি এরকম হয়, তাহলে আমরা ওভারির সারফেসে কি দেখব? অনেকগুলো জল ভরা স্ট্রাকচার মতো রয়েছে, অর্থাৎ ঠিক ওই ফোসকা পড়ে গেলে দিলাম দেখতে লাগে সেই রকম দেখতে লাগছে। সেই যে কোনো জল ভরা জিনিসকেই শরীরের মধ্যে থাকলে তাকে বলা হয় সিস্ট। তাই এটাকেও বলা হচ্ছে ওভারিয়ান সিস্ট। পলি মানে অনেক, অর্থাৎ পলিসিস্টিক ওভারি। তার মানে কি বোঝাচ্ছে? এক নম্বর হচ্ছে কোনোভাবে এলএইচ কাজ করেনি, অর্থাৎ ফলিকেল রাপচার হয়ে ওভামটা বেরোচ্ছে না। যেহেতু বেরোচ্ছে না, তাই প্রত্যেক মাসে যেটা একবার করে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা ছিল সেটা তাহলে হচ্ছে না। তাহলে 3-4 মাস গ্যাপ পড়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আরো গ্যাপ হচ্ছে। তারপরে শরীরের ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের একটা ইমব্যালেন্স হওয়ার ফলে কিছুটা পিরিয়ডস হয়, কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু অ্যামাউন্ট অফ দ্য ব্লাড লস অ্যাকচুয়াল নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ডের চেয়ে অনেকটা কম হবে। আমি এই সূত্রে একটা প্রশ্নে আসি, প্লিজ আপনি একটু নিন হ্যাঁ, আমাদের sure, thank ক্লাস you. অফ গসিপস একটু ক্লাস। তোমার মনে মানে প্রশ্নটা আপনার কথা শুনতে শুনতেই মনে হলো, যদি ধরুন কারোর পিরিয়ডস হচ্ছে একদম টাইমলি হচ্ছে, Right. তবু কি তার পলিসিস্টিক ওভারি হতে পারে যদি তার কম পিরিয়ডস হয়? মানে যতটা বেরোনোর দরকার ততটা বেরোলো না, সেক্ষেত্রে কি তার পলিসিস্টিক ওভারি হতে পারে? দেখুন, যেটা বললাম, পলিসিস্টিক ওভারিটা কিন্তু একটা অ্যানাটমিক্যাল বা আলট্রাসোনোগ্রাফিক ডায়াগনোসিস। অর্থাৎ আপনি ইউটেরাসটা ডাইরেক্টলি ল্যাপ্রোস্কোপি কিছু ক্ষেত্রে করায়, সেটা বাদ দিচ্ছি, বা আলট্রাসোনোগ্রাফি ইউএসজি যেটা বলে, করে আপনি দেখতে পাচ্ছেন যে ওভারির ওপর অনেকগুলো সিস্ট রয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শরীরে কিন্তু দুদিকে দুটো ওভারি আছে, এবং প্রত্যেক মাসে হয় এটা থেকে ওভাম বেরোবে, নয় আর একটা দিক থেকে ওভাম বেরোবে, রাইট? তাহলে হতেই পারে যে এই দিকে হয়তো 2-3টে বা 4টে সিস্ট হয়ে আছে, কিন্তু অন্যদিকে হয়তো জাস্ট একটা বা এখনো সিস্ট হয়নি। সেক্ষেত্রে কিন্তু অন্য দিকের ওভামটা নর্মালি বেরোবে, এবং তার কিন্তু যতদিন ওভামটা বেরোতে পারবে ততদিন কিন্তু রেগুলার মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। সো দ্য কোয়েশ্চেন ইজ অবভিয়াসলি, দ্য আনসার ইজ ইয়েস। যদি পলিসিস্টিক ওভারি থাকে তার সঙ্গেও কিন্তু রেগুলার পিরিয়ডস হয়ে যেতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে একটা সার্টেন টাইম পর গিয়ে আস্তে আস্তে সেই সাইকেল লেন্থটা বাড়বে, অর্থাৎ ক্রমশ দূরে দূরে পিছিয়ে পিছিয়ে পিরিয়ডটা হবে, এবং ব্লাডের অ্যামাউন্টটাও ক্রমশ কম যাবে। যে দেরি করবে না, যদি কোনো সমস্যা হয়, সে ইনফেকশন হতে পারে, আদার্স কোনো প্রবলেম হতে পারে, সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ কোনো ডাক্তারবাবুর কাছে যান এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খান এবং সুস্থ জীবন যাপন করুন। এবং আমাদের এপিসোড দেখতে থাকুন, এরকম সুস্থ জীবন ধারণের প্রত্যেকটা পর্যায়ে কিভাবে এগোনো যায় আমরা সেই সুযোগটা আমাদের ডিসকাশনের মাধ্যমে করে দেবো আপনাদের কাছে। আর যেটা না বললে নয়, প্রত্যেকবার বলি, এবারেও বলবো, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কমেন্ট করুন, যদি কিছু জানতে ইচ্ছা করে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো আপনার জানা মানে যেটা জানতে চাইছেন সেটা আপনাদের কাছে তুলে ধরার। এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পডকাস্টিং শো ক্লাস অফ গসিপ। থ্যাংক ইউ সো মাচ।